চিত্তচিরে চৈত্র মাস। পর্ব সংখ্যা ২৯। লেখনীতে মম সাহা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। পুরো শহর জুড়ে ছেপে গিয়েছে বাহার ভাইয়ের নিখোঁজ বিজ্ঞপ্তি। যে যেখানেই তাকে দেখবে, সাথে সাথে যেন খোঁজ দেয় ভার্সিটির নেতা সাহেব কিংবা পুলিশকে। কৃতজ্ঞতায় বিরাট পাবলিক ভার্সিটির একজন ক্ষমতাশীল নেতা। পোস্টারগুলো তাহলে সেই নেতাই ছাপিয়েছে। মানবতা আজকাল বেঁচে আছে কিনা, তাই তো নেতারা সহ একজন খুনিকে খোঁজার জন্য সাহায্য করছে আইনজীবীদের। কোচিং থেকে ফেরার সময় বড় বড় পোস্টারগুলোতে চোখ বুলিয়ে বুলিয়ে ধীর পায়ে হেঁটে যায় চিত্রা। রাস্তাটা খালি পেলেই ছুঁয়ে দেয় পোস্টারের মাঝে থাকা বাহার ভাইয়ের সাদা কালো মুখমণ্ডলকে। কেবল পুরো শহর না, পুরো পৃথিবীও যদি বাহার ভাইয়ের বিপরীতে চলে যায়, তবুও বাহার ভাইয়ের পক্ষে কেবল একজন মানুষ থাকবে। সে হলো চিত্রা। পুরো দুনিয়া তার কাছে মিথ্যে, কারণ সে জানে তার বাহার ভাই একমাত্র সত্য। তন্মধ্যেই চিত্রার কাছে থাকা তার স্মার্টফোনখানা সশব্দে বেজে উঠল। চিত্রা রয়ে শুয়ে কল তুলতে ওহির চিন্তিত কণ্ঠ ভেসে এলো। কই তুই? সবাইকে বললি একত্রিত করতে, এখন দেখি তোরই খবর নাই। চিত্রা ক্ষীণ কণ্ঠে জবাব দিল, এই তো রাস্তায় আসছি। চিত্রার কাছ থেকে উত্তর পাওয়ার পরও ওহি ফোনটা কাটল না। তখনও ফোনে হুড়মুড় করে বাড়ছে সেকেন্ডের হিসাব। চিত্রাও কাটল না ফোন, কারণ সে জানে ওহি আপা কিছু বলার জন্য সময় নিচ্ছে। সেও চুপ থেকে সময় নিল। সেকেন্ডের কাটা পেরিয়ে যখন মিনিটে গেল, তখন ওহি ধীর কণ্ঠে বলল, তুইও কি বিশ্বাস করিস বাহার ভাই এমন কাজ করেছে? রাতের আকাশে কখনো সূর্য ওঠে আপা? চিত্রার অদ্ভুত প্রশ্নে হয়তো থতমত খেল ওহি। তাই তো বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি বলছিস? উত্তর দেও আগে। রাতের আকাশে কখনো সূর্য ওঠে? না। কেন ওঠে না? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নে চিত্রার এমন কথায় বিরক্ত হলো ওহি। অধৈর্য কণ্ঠে বলল, এটা অসম্ভব, তাই উঠে না। তেমনি অসম্ভব আমার বাহার ভাইয়ের নামে ছড়ানো কলঙ্কের সেই কাজটা। চিত্রার উত্তরে হয়তো তাজ্জব বনে গেল ওহি। এই মেয়েটাও যে ঘুরিয়ে পেঁচিয়ে এমন জবাব দিবে, তা যেন তার ধারণার বাইরে ছিল। তবে মনে মনে বেশ খুশি হলো সে। প্রশান্তি মাখানো কণ্ঠে আত্মবিশ্বাসের সাথে বলল, কেবল এই মনোভাবটা নিজের মাঝে রাখবি, তবেই হবে। তুমি রেখেছো তা আপা? তুমিও নিশ্চয়ই এমন বিশ্বাস পুষে রেখেছো, তাই না? চিত্রার প্রশ্নে আবারও হোঁচট খেল ওহি। আমতা আমতা করে বলল, বাহার ভাই বিশ্বাসযোগ্য মানুষই, তাই এটা ভাবাও স্বাভাবিক। এবার উত্তরে চিত্রা বলছে, বাহার ভাই তো ভালোবাসার যোগ্য মানুষও, তবে ভালোবাসলে না কেন? চিত্রার প্রশ্নে কেঁপে উঠল ওহি। মেয়েটা আজ কথায় জব্দ করার খেলায় নেমেছে। কি সুন্দর সহজ সরলভাবে কঠিন একটা প্রশ্ন করে ফেলল। কিন্তু ওহিও কম বুদ্ধিমতী না, তার ওপর সাইকোলজির ছাত্রী। চিত্রার যে মতিগতি চলছে বর্তমানে, তা বুঝতে খুব একটা বাকি রইল না তার। তবে সে চিত্রার মন মতো উত্তর দিল না, বরং ঘুরিয়ে পেঁচিয়ে বলল, সবাই যোগ্যতার মূল্য দিতে পারে না, তাই হয়তো বাহার ভাই ভালোবাসা পাওয়ার যোগ্য হয়েও ভালোবাসা পায়নি। চিত্রা হাসল। ওহি আপা যে খুব চালাক, তা সে ভালো করেই জানে। তবুও আরেকটু বুদ্ধির পরীক্ষা করে নিল। সে জানতো ওহি আপা কখনো ভালোবাসা স্বীকার করবে না। যা পায়নি, যা পাবে না, যা পায়নি, যা পাবে না, তা পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ্য করা এক ধরনের বোকামি। আর ওহি আপা বোকামি খুব কমই করেন। সওদাগর বাড়ির ড্রয়িং রুমে গভীর নিস্তব্ধতা। আজ বাড়ির মধ্যমণি হলো চিত্রা। এই মেয়েটার চোখে মুখে আজ কেমন উপচে পড়া রহস্য, কিছু অদ্ভুত ঘটনা ঘটার সম্ভাবনা। সোফায় যার যার মতন অবস্থানরত আছে সওদাগর বাড়ির সদস্যরা। রোজা সওদাগরের মুখ আগের মতোই ভার ভার। চিত্রা সোফার খালি জায়গাটাতে এসে বসল। তুহিন মাহাতাবও আছে এখানে। চিত্রার এমন রহস্যময় নিশ্চুপতায় বিরক্ত হলেন নুরুল সওদাগর। তার গুরু গম্ভীর কণ্ঠে বললেন, কি সমস্যা তোমার? আমাদের সময়ের কি কোনো দাম নেই তোমার কাছে? হেয়ালি করছো কেন? চিত্রা বাবার কথাতে তেমন পাত্তা না দিয়ে সোফায় আয়েশ করে হেলান দিয়ে বসল। তারপর অদ্ভুত কণ্ঠে বলল, আব্বু, আপনি কখনো আমায় ভালোবাসেননি কেন? এমন সময়ে চিত্রার এমন প্রশ্নের জন্য সবাই হয়তো প্রস্তুত ছিল না। নুরুল সওদাগরও খানিক থতমত খেয়ে গেল। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল মেয়ের পানে। সে হয়তো বোঝার চেষ্টা করছে তার মেয়ে কি বলতে চাচ্ছে, কিন্তু বুঝতে সক্ষম হলো না কেউ। সবারই হতভম্ব অবস্থা দেখে ক্ষীণ হাসল চিত্রা। কেমন গুমোট পরিস্থিতি তৈরি করে বলল, জানেন আব্বু, আমি হয়তো একমাত্র মেয়ে,
যে আব্বুর ভালোবাসা পাওয়ার জন্য নিঃসন্দেহে জান কোরবানি দিয়ে দিতাম। কিন্তু আপনি তো ভীষণ শক্ত পাথর। আমার জানও আপনার দম্ভের কাছে খুবই তুচ্ছ। আমাকে অপছন্দের কারণ কেবল একমাত্র আমার জন্ম পরিচয়। চিত্রা! মায়ের কণ্ঠে বিস্ময়, ডাকের মাঝে ধমক। চিত্রা তাকালো মায়ের দিকে, মুচকি হেসে বলল, আজ আমি না হয় একটু বলি আম্মু। জানো আম্মু, আব্বু আমায় একটুও ভালোবাসেনি। আমার কত খারাপ লাগতো, কত কান্না করতাম, কত আল্লাহর দরবারে দোয়া করতাম কেবল আব্বু যেন আমায় একটু ভালোবাসে। কিন্তু আব্বু আমায় ভালোবাসেনি আম্মু। আল্লাহর পরে যদি কাউকে সিজদা দিতে বলতো, তাহলে সেই সিজদাটা আমি আমার আব্বুকে দিতাম। অথচ সেই আব্বুই কিনা আমায় ভালোবাসলো না। আমার এক জীবনে এমন বিশাল আফসোস পুষে বাঁচতে হবে ভাবিইনি। তুমি আমায় কত সুন্দর জীবন দিলে আম্মু, একটু আব্বুর ভালোবাসা তো দিলে না। মুনিয়া বেগম টলমলে অশ্রু নিয়ে মেয়ের পানে তাকিয়ে আছেন, চোখে মুখে তার অবিশ্বাসের ছাপ। চিত্রা চঞ্চল হলেও কখনো আবদার, অভিযোগ, অভিমান কিংবা বায়না করেনি মায়ের কাছে। কিন্তু আজ যখন সবকিছু মায়ের পায়ের কাছে ঢেলে দিল, তখনই মায়েরই বা কি বলার থাকতে পারে। নুরুল সওদাগরের কথা প্রায় বন্ধ হবার উপক্রম। আজ যেন নতুন চিত্রাকে দেখছে সে। মেয়েটার এমন পরিবর্তন ভাবিয়ে তুলল সবাইকে। বা চোখ দিয়ে গড়িয়ে পড়া অশ্রুকে ভীষণ অবহেলায় মুছে ফেলল চিত্রা। তাচ্ছিল্য করে বলল, আজ এমন কথা কেন বলছি সেটাই ভাবছো তাই না? কারণ আছে দেখেই বলছি। যখন বাঁ হাতটা ঝলসে গেল, হাসপাতালের বিছানায় বেঁচে থাকার যুদ্ধে আমি অনবরত ছুটে যাচ্ছি, তখন আপনি আব্বু আমার ছায়া না হয়ে আমার দিকে ছুঁড়ে মারলেন অবিশ্বাসের তীর। আমি সেদিন কতটা ব্যথা পেয়েছি তা আপনাকে বোঝাতে পারবো না আব্বু। সেদিন ঠিক করেছিলাম আপনার অবিশ্বাসের তীর আমি ভেঙে দেব। আর আজই সেই দিন। চিত্রের শেষ কথায় অবাক হলো সবাই, কিন্তু বুঝে উঠতে পারল না কথাটির সারাংশ। ঘেমে নিয়ে একাকার মাহাতাব শার্টের বাহুতে কপালের ঘাম মুছতে মুছতে কেমন বোকা বোকা কণ্ঠে বলল, কি বলছো এসব? মাহাতাবের অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল চিত্রা। সেকেন্ডের মাঝে বারবার পরিবর্তন ভাবিয়ে তুলছে সবাইকে। অনাকাঙ্ক্ষিত ঝড়ের আভাসও পাচ্ছে সবাই। ওই অধৈর্য কণ্ঠে বলল, কি বলছিস তুই? তোমরা জানতে চাও না আমাদের এই ঝলসানোর কারণ কে? কে আবার? মাহিন? চিত্রার প্রশ্নে ওহির সহজ সরল উত্তর। চিত্রা হাসল, ডানে বামে মাথা নাড়িয়ে বলল, ভুল উত্তর। এতক্ষণে ড্রয়িং রুমে অবস্থানরত প্রত্যেকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবাক প্রত্যেকটা মানুষ। চিত্রার কথার অর্থ যেন বুঝছে না কেউই। ধৈর্যের বাঁধ ভাঙল এবার তুহিনের। উৎকণ্ঠিত হয়ে বলল, তবে কে করেছে তোদের সাথে এমন? চিত্রা হেলতে দুলতে মাহাতাবের কাছে এসে বসল। ফিসলে কণ্ঠে বলল, কি দুলা ভাই, আপনি বলবেন না আমি বলবো? মাহাতাবের অবস্থা তখন বেহাল। মুখের মাঝে কৃত্রিম হাসি আঁকার মিছে চেষ্টাও করল। ভয়ার্ত কণ্ঠে বলল, কি কি সব বলছো শালিকা? আমি জানবো কিভাবে? জানবেন না কেন? আপনি নিজেই করলেন সেই কাজ, অথচ বলছেন অন্য কথা। ইটস নট ফেয়ার। বড়সড় একটা বিস্ফোরণ হয়ে গেল ড্রয়িং রুমে। সমস্বরে সবাই চেঁচিয়ে উঠে বলল, কি? চিত্রার চোখে মুখে এতক্ষণে ঠাট্টার জায়গায় ছড়িয়ে গেল কাঠিন্যতা। দৃঢ় কণ্ঠে মাহাতাবের দিকে তাকিয়ে বলল, আপনি আমাদের সাথে এমনটা কেন করেছেন দুলাভাই? মাহাতাব ততক্ষণে ঘেমে নিয়ে একাকার। উপস্থিত মানুষগুলো প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল। একবার মাহাতাব, আরেকবার চিত্রার দিকে তাকালো তারা। তন্মধ্যে চাঁদনি সোফা ছেড়ে ধপ করে উঠে এলো। মুখ চোখ লাল তার। রাগে দিশেহারা হয়ে সে চিত্রার গালে চড় বসানোর জন্য হাত তুলতেই তার হাত ধরে থামিয়ে দেয় চিত্রা। মুখে আগের ন্যায় হাসি বজায় রেখে বলে, আরে আপা থামো, এত তাড়াতাড়ি চড়টা ওয়েস্ট করো না। বলা তো যায় না, অন্য কারোর জন্য প্রয়োজন হতে পারে। চাঁদনি ফুঁসে উঠল, ধমক দিয়ে বলল, তুই কেমন মেয়ে রে চিত্রা? তো তোকে এত আদর করেছি আমি, অথচ তুই কিনা আমার মায়ের আচরণের রাগ আমার আর আমার স্বামীর ওপরে উঠাচ্ছিস এইসব মিথ্যে বলে? এই তোর আচরণ? চিত্রার হাসি হাসি মুখ থমথমে হলো। শক্ত কণ্ঠে বলল, তোমার মায়ের প্রতি বা তোমার প্রতি আমার কোনো রাগ নেই। একটা সময় এই বাড়ির নুন খেয়েছি, তাই এর গুণ গাইতে হবে। আমি যা বলছি তার এক বিন্দুও মিথ্যা না। আগে শুনবে, তারপর যা বলার বলবে। চিত্রার মুখে চিলিক দেওয়া আত্মবিশ্বাস দেখে চাঁদনির তরতাজা টকবগে রাগটা মিইয়ে গেল। ধীর কণ্ঠে বলল, আচ্ছা বল, কি বলবি? চিত্রা ছোট শ্বাস ফেলে, মাহাতাবের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দেয়। অতঃপর নিজের বড় চাচা আফজাল সওদাগরের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, চাচা,
তুমি কি রফিক মোহাম্মদ নামে কাউকে চেনো? আফজাল সওদাগর কপাল কুঁচকালেন। কতক্ষণ মনে করার চেষ্টা করলেন এমন নামে কাউকে চেনেন কিনা। অতঃপর ব্যর্থ হয়ে হতাশ স্বরে বললেন, না আম্মু, মনে পড়ছে না। আমি মনে করাচ্ছি। আজ থেকে ২০ কিংবা ২১ বছর আগে তোমার কোম্পানিতে একজন শ্রমিককে চুরির দায়ে ফাঁসানো হয়। তা নিয়ে অনেক গন্ডগোল চলে কয়েকদিন। অতঃপর সেই ভদ্রলোক তার গায়ে লাগানো তকমা সইতে না পেরে আত্মহত্যা করে। মনে পড়ল এবার? আফজাল সওদাগরের কুঁচকানো ভুরু সোজা হলো। ঘটনা মনে পড়তে সে অনবরত মাথা নাড়তে নাড়তে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সে অনেক আগের কাহিনী। বেচারা নির্দোষ ছিল, কিন্তু ভুল তথ্যের কারণে তাকে হেনস্থা পোহাতে হয় এবং সে সেটা মানতে না পেরে আত্মহত্যা করে। কিন্তু এটার সাথে ওটার কি সম্পর্ক? সম্পর্ক আছে চাচা। সেই রফিক মোহাম্মদের ছেলে মাহাত আব্দুল্লাহ ভাই। আফজাল সওদাগর হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। বিস্মিত কণ্ঠে বলে উঠল, কি? কি? পাগল হলে নাকি? মাহাতাবের বাবা মারা গেছে ৩ বছর আগে। তুমি কি বলছো এসব? আমি মোটেও ভুল বলছি না চাচা। দুলাভাই সেই লোকের ছেলে। আর ৩ বছর আগে যেই লোকটা মারা যায়, তিনি কেবল আর কেবলমাত্র মহিনের বাবা। চিত্রার রহস্যনামা গোলকধাঁধায় ফেঁসে সবাই হতবম্ব। ওহি হতবম্ব কণ্ঠে বলল, মানে? মানে হলো, লতা আন্টি, মানে মাহাতাব দুলাভাইয়ের মা, রফিক আঙ্কেলের মারা যাওয়ার পর আবার দ্বিতীয় বিয়ে করেন এবং সেই ঘরের সন্তানই হলো মহিন। তাই না আন্টি? শেষের প্রশ্নটা লতা বেগমের দিকে তাকিয়ে করল চিত্রা। মহিলা রীতিমতো তাজ্জব বনে গেল। প্রশ্নটা করলে ওপর নিচ মাথা নাড়িয়ে ক্ষীণস্বরে বলল, হ্যাঁ। উপস্থিত সবার মাঝে অবিশ্বাস্যকর পরিস্থিতি। একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। এমন কিছুও যে থাকতে পারে তা ঘুণাক্ষরেও টের পায়নি। চাঁদনি আপা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মাহাতাবের দিকে। বিবস্ব কণ্ঠে বলল, তারপর বলো চিত্রা। চিত্রাও দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, খুব সম্ভবত রফিক আঙ্কেল মারা যাওয়ার সময় দুলাভাইয়ের বয়স ৬-৭ ছিল। তার বাবার এমন মৃত্যু মানতে পারেনি সে। মনের মাঝে পুষিয়ে রেখেছিলেন ভীষণ ক্ষোভ। ওপর ওপর সে যতটা ভালো মানুষ ছিলেন, ভেতর ভেতর তার প্রতিহিংসা তার চেয়েও বেশি অন্ধ করে দিয়েছিল। যার জন্য ফলস্বরূপ বড় হবার পর সে প্রতিহিংসা পরায়ণের জন্য সে বিয়ে করেছে চাঁদনি আপাকে। চেয়েছিল এই বাড়ির ভিটেমাটি আঁকড়ে ধরে সবাইকে নিঃশেষ করে দিতে। তাই না দুলাভাই? মাহতাব জবাব দিল না। মাথা নিচু করে দৃষ্টি নিবদ্ধ করল ড্রয়িং রুমের মেঝেতে। সবার নিস্তব্ধতা ঠেলে চিত্রা আবার বলে উঠল, দুলাভাই সম্ভবত তার মায়ের দ্বিতীয় বিয়ে এবং সে ঘরের সন্তান মাহিনকেও মানতে পারেনি, কিন্তু সময় ও পরিস্থিতির কারণে সেসব বলতে পারেনি সেটা। তাই তো সবার প্রতি ক্ষোভ মেটানোর সুযোগ পেল আপার ৭ মাসের সে অনুষ্ঠানে। চেরির ভাষ্যমতে চেরির শরীরে হাত দিয়েছিল মহিন, যা পরবর্তীতে ওহি আপা নিজের নামে চালিয়ে দিয়েছিল তোমাদের সাথে। আমরা ঘৃণা করেছি মহিনকে। চেরির কথাকে সত্য মনে করেছি, তারও কারণ আছে। কিন্তু পরপর আমাদের উপর অ্যাসিড নিক্ষেপ এবং মহিনের মৃত্যু সবই ধোঁয়াশা করে রেখে দিল। অতঃপর সেদিন বড় আপার সিঁড়ি থেকে পড়ে যাওয়ার আমার কলঙ্কের কালি হলো। কিন্তু এখানে এত মানুষকে বিভিন্ন ঘটনা সাপেক্ষে দোষী মনে হলেও দোষগুলো করেছে একজন, সে হলো মাহাতাব। প্রথমে আসি চেরির ঘটনায়। চেরিকে আধার ঘরে ডেকে নিয়ে মহিন বিশ্রী কাজ করেছে আমরা জানতাম এবং মেনেও ছিলাম। কিন্তু সেই দিন চেরির সাথে দুষ্টুমি করার ছলে জিজ্ঞেস করতে চেরি বলল সে মহিনের মুখ দেখেনি, পাঞ্জাবি দেখেছিল। সে অনুষ্ঠানে দুলাভাই এবং মহিন একই পাঞ্জাবি পরেছিল, তাই দোষটা দুজনেরই একজন করতে পারে। সন্দেহর তালিকায় পড়ে গেল দুজনের নাম। অতঃপর কিছুদিন আগে কোচিং থেকে আসার সময় আমি মাহাতাব দুলাভাইকে দেখি পতিতালয়ের একটা গলিতে যেতে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আমি নিজের সাথে সাথে তার পিছে পিছে গিয়ে নিজের চোখকে বিশ্বাস করিয়েছি। সব ঘটনাগুলো কেমন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আব্বু বলেছিল মহিন মারা যাওয়ার আগে আমার ফোন দিয়ে তার সাথে কেউ কথা বলেছে। আমি চট করে রেকর্ডিং লিস্টে ঢুকে যাই আর ভাগ্যক্রমে সেই দিন রেকর্ডিং পেয়ে যাই, যেখানে কণ্ঠ একজনের ছিল মহিন আর আরেকজন ছিল দুলাভাই। তারা কি নিয়ে যেন তুমুল কথা কাটাকাটি করছে। স্পষ্টভাবে বোঝার পর বুঝলাম মহিন প্রচুর ভয় পেয়েছিল। সে বুঝতে পেরেছিল আমাদের অ্যাসিডের ঘটনা সম্পূর্ণরূপে তার ঘাড়ে গিয়ে পড়বে, তাই সে দুলাভাইকে হুমকি দিচ্ছিল সব বলে দিবে। আর দুলাভাই আমার ফোন দিয়ে কল দিয়েছিল হয়তো ধরা না পড়ার জন্য। হয়তো সে মহিনের হুমকিতে ভয় পেয়ে খুন করেছে নিজের ভাইকে। কেবল তাই না, দুলাভাই মানসিকভাবে বিপর্যস্ত। তার নারী দোষ আছে। পতিতালয়ে তার প্রায়ই আসা যাওয়া।
ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা, সকলের চোখে অবিশ্বাস্যতা। স্বয়ং লতা বেগমও তার ছেলের দিকে অবিশ্বাস্যের দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন। কণ্ঠধ্বনির মাঝে আটকে রইল শব্দরা। বহু কষ্টে সে উচ্চারণ করল, এসব মিথ্যা, তাই না আব্বা? মাহাতাব আগের ন্যায় মাথা নিচু করে রইল। সবাই মাহাতাবের উত্তরের আশায় উন্মত্ত হয়ে রইল। এই বুঝি মাহাতাব বলবে সব মিথ্যে, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সবই সত্য, একটা শব্দও মিথ্যা না। আমাকে যা ভাবেন সবাই, তা আমার ভালো মানুষের আদল কেবল। আমি ভালো মানুষ নই। আর চিত্রাদের অ্যাসিড নিক্ষেপ করার কাজটাও আমি করিয়েছি। উদ্দেশ্য ছিল চেরি আর ওহিকে ঝলসানো, চিত্রাকে না। আর মহিনকেও খুন করেছি অনিচ্ছাকৃত। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও বুঝেনি। আমি নিজের রাগ সংবরণ করতে না পেরে মেরে ফেলি। অ্যাসিড নিক্ষেপ করা ওই দুটো ছেলেকেও আমিই মেরেছি, যেন ওরা আমার বিপদে আনতে না পারে। চেরির সাথে ওটা আমি করেছি। শেষ কথাটা সম্পূর্ণ হওয়ার আগে সশব্দে চড় পড়ে মাহাতাবের গালে। চড়টা মেরেছে চাঁদনি। রাগে তার মুখ লাল হয়ে গিয়েছে, হাত পা কাঁপছে। একদলা থুতু মাহাতাবের ওপরে ফেলে ঘৃণা ছুড়ে বলল, পিশাচ! চিত্রা চাঁদনিকে শক্ত করে ধরল, কম্পিত কণ্ঠে বলল, আপনি সেই দিন চাঁদনি আপাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, তাই না? আমি হাতটা কেবল ধীরে ঝাড়া দিয়েছিলাম, কিন্তু আপা বলল আমি ধাক্কা দিয়েছি। তখন ওপরে আমি আর আপনি ছিলাম। আমি যেহেতু করিনি, তার মানে? চিত্রার বাকি কথা বলতে হয় না। মাহাতাবি গম্ভীর কণ্ঠে বলে, আমিই করেছি সেই কাজটা। আর এই যে এত দ্রুত সবটা স্বীকার করে নিলাম কেন জানো? কারণ ১০০ বাহানার মাঝেও আমি তোমায় ভালোবেসে ফেলেছিলাম। আবারও চড় পড়ল মাহাতাবের গালে। এবার চড়টা দিলেন আফজাল সওদাগর। রাগে সে হুংকার দিয়ে উঠল। তুমুল এক ধাক্কা দিয়ে বলল, তোর সাহস কি করে হলো আমার মেয়েদের দিকে তাকানোর? তোর চোখ উঠিয়ে ফেলবো। মাহাতাব কথা বলল না, ঠায় দাঁড়িয়ে রইল। আরো কয়েক ঘা প্রহার হলো। হইচয়ে ভরে গেল সওদাগর বাড়ি। পুলিশে কল দেওয়া হলো। লতা বেগম জ্ঞান হারালেন। চাঁদনি কথা বলার শক্তি না পেয়ে ধপ করে বসে পড়ল। তুমুল বিশৃঙ্খলা পড়ল বাড়ি জুড়ে। চিত্রা সেই বিশৃঙ্খলা ঠেলে বেরিয়ে গেল রাস্তায়। রাত ১১টার ব্যস্ত শহরে একা পায়ে হাঁটা শুরু করলো। অনেকটা পথ যাওয়ার পর পুলিশের একটা গাড়ি তার পাশ দিয়ে চলে গেল সওদাগর বাড়ির দিকে। চিত্রা তাচ্ছিল্য হাসল খানিক। গত পরশু রাতে সে মাহাতাব দুলাভাইয়ের বাড়িতে প্রবেশ করেছিল পাইপ বেয়ে। ভীতু চিত্রা হুট করেই কেমন সাহসী হয়ে গেল। তৃপ্তি ভয়ে সে দেখে নিল শহরের রাজপথ। আর তো থাকা হবে না এই শহরে। সে আর বাহার ভাই তো অনেক দূরে চলে যাবে সংসার করতে। কালই তো তারা শহর ছাড়বে। বাহার ভাই আরেকটা চিঠি পাঠিয়ে নির্দিষ্ট ঠিকানা দিয়ে দিয়েছে। সেখানে গেলে দুইজনের দেখা হবে। তারপর চিরতরে বাহার ভাই চিত্রার। খুব দূরে চলে যাবে তারা। কিন্তু বাহার ভাই বেছে বেছে কবরস্থানের ঠিকানা কেন দিল?